আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশের অন্যতম সুন্দর দুটি অঞ্চল শ্রীমঙ্গল ও সিলেটে। পাহাড়, চা বাগান, জলাবন, স্বচ্ছ নীল পানি আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্যে ভরা এই সফরের প্রতিটি মুহূর্ত ছিল রোমাঞ্চকর। তাহলে চলুন শুরু করা যাক আমাদের যাত্রা। যেহেতু আমরা ভার্সিটি ক্লাব থেকে স্টাডি ট্যুরে যাচ্ছিলাম, ক্লাবের পক্ষ থেকে পুরো একটি বগি রিজার্ভ করে দেওয়া হয়। তো যথারীতি আমরা রেল স্টেশনে পৌঁছালাম। এই ভিডিওতে আপনাদের জন্য একটা গিভঅ্যাওয়ের ব্যবস্থা করা হয়েছে। গিভঅ্যাওয়ে হিসেবে দেওয়া হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার এই দুটি অফিসিয়াল জার্সি। গিভঅ্যাওয়েতে অংশগ্রহণের নিয়মকানুন ভিডিওর মাঝখানে যে কোনো একটা জায়গায় জানিয়ে দেওয়া হবে, সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাতে তারা আমাদেরকে টি শার্ট আর কিছু স্ন্যাক্স দিল। স্ন্যাক্স আর টি শার্ট নিয়ে আমরা উঠে পড়লাম ট্রেনে। শহরের কোলাহল ধীরে ধীরে পিছনে ফেলে ট্রেন এগিয়ে চলল সবুজের দিকে। ভোর প্রায় 5টার দিকে আমরা পৌঁছে গেলাম শ্রীমঙ্গলে। সকালের ঠান্ডা বাতাস আর চারপাশে শান্ত পরিবেশ যেন নতুন দিনের এক অন্যরকম অনুভূতি এনে দিল। স্টেশন থেকে রিজার্ভ করা বাসে উঠে কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম পানসি রেস্টুরেন্টে। ব্রেকফাস্ট শেষ করেই শুরু হলো আমাদের প্রথম গন্তব্যের অভিযান। আমাদের প্রথম গন্তব্য ছিল লাউয়ারছড়া জাতীয় উদ্যান, তবে সেখানে পৌঁছে দেখে গেট তখনও খোলেনি। প্ল্যান পরিবর্তন করে আমরা রওনা হলাম মাধবপুর চা বাগানের উদ্দেশ্যে। রাস্তার দুই পাশে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ছোট্ট পাহাড়, আঁকাবাঁকা রাস্তা আর অসংখ্য চা গাছ যেন পুরো পথটাকে এক জীবন্ত ছবিতে পরিণত করেছে। অবশেষে পৌঁছে গেলাম মাধবপুর চা বাগানে। ব্রিটিশ আমল থেকে এই অঞ্চলে চা চাষের দীর্ঘ ইতিহাস রয়েছে। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ব্রিটিশ শাসনামলে সিলেট অঞ্চলে বাণিজ্যিকভাবে চা চাষের সূচনা হয়। অনুকূল জলবায়ু, উর্বর মাটি এবং পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে খুব দ্রুতই এই অঞ্চল চা উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। মাধবপুর চা বাগানের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ঢেউ খেলানো সবুজ টিলা। যতদূর চোখ যায় সারি সারি চা গাছ যেন সবুজের এক বিশাল কার্পেট বিছিয়ে রেখেছে। সকাল কিংবা বিকেলের আলোয় এই সৌন্দর্য আরও মোহনীয় হয়ে ওঠে। অনেকক্ষণ ঘুরে বেড়িয়ে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে আমরা আবার ফিরে চললাম বাসের দিকে। একটু সামনে যেতে দেখা হয়ে গেল কিছু সংখ্যক চা শ্রমিকদের সাথে। অবশেষে পৌঁছে গেলাম লাউয়ারছড়া জাতীয় উদ্যানের সামনে। পাহাড় ঘেরা চারপাশে এই দোকানপাটগুলো দেখে সত্যিই মুগ্ধ হলাম। লাউয়ারছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনাঞ্চল। সাধারণত জনপ্রতি প্রবেশ মূল্য 100 টাকা হলেও আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফরে আসার বিশেষ সুবিধা পাই। 100 জনের প্রবেশ মূল্য ছিল মাত্র 800 টাকা। উদ্যানে ঢুকতে আমাদের স্বাগত জানায় একদল বানর। বানরগুলো যেন মানুষের সাথে খেলা করছিল, মানুষরাও তাদের সাথে তাল মিলিয়ে খেলা চালিয়ে যাচ্ছিল। প্রায় অনেক দিন পরেই স্বচক্ষে বানর দেখতে পেলাম। এই বানর হলো আল্লাহ তাআলার এক অন্যরকম সৃষ্টি। সব কিছুই আমার তাদের মানুষের মতোই লাগে। এই মা বানরটা তার বাচ্চাকে সযত্নে আগলে রেখে চারিদিকে পর্যবেক্ষণ করছিল। ঘন সবুজ বন, উঁচু উঁচু গাছ আর পাখির ডাক পুরো পরিবেশকে আরো রহস্যময় করে তুলেছিল। বনের ভিতর দিয়ে আমরা রওনা হলাম খাসিয়া গ্রামের উদ্দেশ্যে। সেখানে বসবাস করে কিছু সংখ্যক খাসিয়া উপজাতি মানুষ।
কিছু দূর যেতেই দেখতে পেলাম একজন মহিলা আনারস বিক্রি করছিল। দর্শনার্থীরা এই জায়গায় এসে বিশ্রাম নেয় আর ফল ফ্রুট খেয়ে নিজেকে সতেজ করে। বনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ছোট্ট খাসিয়া গ্রামে। মাত্র কয়েকটি ঘর নিয়ে গড়ে ওঠা এই গ্রামে খাসিয়া জনগোষ্ঠী বসবাস করে। প্রকৃতির সঙ্গে তাদের জীবনযাপন সত্যিই দেখার মতো। তাদের বসতবাড়িগুলো দেখে সত্যিই অবাক হলাম। তাদের প্রতিটি ঘরবাড়িই ছিল পাকা। অবাক হলাম এই জন্য যে মূল সড়ক থেকে বনের অনেক গহীনে এদের বসতি। তাদের এই গ্রামে আসতে নেই কোনো গাড়ির ব্যবস্থা, অথচ তাদের সবগুলো ঘরবাড়ি পাকা বাড়িতে রূপান্তর করে ফেলেছে। এই বানরটির কাছে যেতে বানরটি আমাদেরকে আক্রমণ করে বসে। লাউয়ারছড়া জাতীয় উদ্যান ও খাসিয়া গ্রাম পরিদর্শন শেষে আমরা রওনা হলাম সিলেটের উদ্দেশ্যে। সুরমা নদীর তীর ধরে এগিয়ে গিয়ে সেতু পার হতে সামনে খুলে গেল সিলেট শহর। পরদিন আমরা রওনা হলাম রাতারপুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত এই বনকে বলা হয় বাংলাদেশের একমাত্র স্বীকৃত মিঠা পানির জলাবন বা ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট। প্রায় ৩,৩২৫ একর এলাকা জুড়ে বিস্তৃত এই বনাঞ্চলের একটি অংশ সরকার সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করেছে। বর্ষাকালে পুরো বন ২০ থেকে ৩০ ফুট পর্যন্ত পানিতে তলিয়ে যায়। তখন গাছগুলো শুধু মাথার অংশ পানির উপরে দেখা যায়, আর এই পুরো বন ঘুরে দেখার একমাত্র উপায় হলো নৌকা। স্থানীয়ভাবে এই বন অনেক আগে থেকেই পরিচিত ছিল, তবে এর জীববৈচিত্র্য ও পরিবেশগত গুরুত্ব বিবেচনায় ১৯৭৩ সালে বন বিভাগ এটিকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করে। এরপর ধীরে ধীরে এটি দেশের অন্যতম জনপ্রিয় ইকোট্যুরিজম গন্তব্য পরিণত হয়। রাতারগুলে প্রায় ৭০টিরও বেশি উদ্ভিদ প্রজাতি রয়েছে। এখানে সবচেয়ে বেশি দেখা যায় করচ ও হিজল গাছ। বর্ষার সময় এই গাছগুলোর গোড়া পুরোপুরি পানির নিচে ডুবে থাকে, কিন্তু প্রকৃতির আশ্চর্য নিয়মে তারা স্থায়ীভাবে টিকে থাকে। রাতারগুল সোয়াম্প ফরেস্ট ঘোরা শেষে আমরা রওনা হলাম সিলেট সাদা পাথরের উদ্দেশ্যে। ঠিক সামনেই দেখতে পাচ্ছিলাম মেঘালয়ের সুউচ্চ পাহাড়। ভোলাগঞ্জের এই সাদা পাহাড় অঞ্চলটি ভারতের মেঘালয়ের সীমান্ত ঘেঁষিত অঞ্চল। পাঞ্চিতে এসে আমাদের বাস থামলো। এখানে আমরা আমাদের মধ্যাহ্নভোজ সেরে নিলাম। সিলেট কিন্তু মিঠা পানির মাছের জন্য বিখ্যাত, আর এখানকার বিখ্যাত একটি মাছ হলো বোয়াল মাছ। বোয়াল মাছের লোভ সামলাতে না পারে বোয়াল মাছটি অর্ডার করে নিলাম। যারা সিলেট আসবেন অবশ্যই বোয়াল মাছ খেয়ে যাবেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম ঘাটে। এখান থেকে বোট রিজার্ভ করে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হলাম। সাদা পাথর যেতে যেতে আমাদের চোখের সামনে ভেসে উঠছিল ভারতের মেঘালয় রাজ্যে সুউচ্চ পাহাড়ের ঢেউ। একসময় সিলেটের এই ভোলাগঞ্জ এলাকা মূলত পাথর উত্তোলনের জন্য পরিচিত ছিল। বহু বছর ধরে এখান থেকে সংগ্রহ করা পাথর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে। এখানকার স্বচ্ছ পানির উৎস হল ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়। মেঘালয় পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া অঞ্চলগুলোর একটি। সেখানকার পাহাড় থেকে নেমে আসা পানি এই নদীকে সারা বছর প্রাণবন্ত রাখে। বোট থেকে নেমে একটু হাঁটলেই পৌঁছে যাব সাদা পাথরের রাজ্যে। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম দুপাশে বসা ভারতীয় পণ্যের বাজার। এই দোকানগুলোতে ভারতীয় পণ্য খুবই স্বল্প দামে পাওয়া যায়। অবশেষে পৌঁছে গেলাম সাদা পাথর অঞ্চলে। যেদিকে চোখ যায় বিস্তৃত অঞ্চল জুড়ে রয়েছে সাদা পাথর।
এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ হলো হাজার হাজার সাদা রঙের সোনা পাথর। পাহাড়ি স্রোতের পানিতে দীর্ঘদিন ধরে ঘষা মাজা হতে হতে পাথরগুলো মসৃণ ও উজ্জ্বল সাদা রং ধারণ করেছে। আমাদের ঠিক সামনে ভারতের মেঘালয় রাজ্য। দূরে পাহাড়ের গায়ে ছোট ছোট বসতি আর পাহাড়ি রাস্তা দেখা যাচ্ছে। ভাবতেই অবাক লাগছিল, একদিকে আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আর কয়েকশো মিটার দূরে আরেকটি দেশ। প্রকৃতির কোনো কাঁটাতার নেই, শুধু মানুষের আঁকা সীমারেখায় দুটি দেশকে আলাদা করেছে। চারপাশে সবুজ পাহাড়, নীল আকাশ, স্বচ্ছ পানি আর সাদা পাথরের সমন্বয় এমন এক দৃশ্য তৈরি করেছে যা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। পানির নিচে থাকা প্রতিটি পাথর স্পষ্টই দেখা যাচ্ছিল। জীবনে অনেক সুন্দর জায়গা দেখেছি, কিন্তু সাদা পাথরের মতো এত স্বচ্ছ পানি খুবই কম দেখেছি। পানিতে পা রাখতে সব ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে গেল। ঠিক সামনেই ছিল ভারতের মেঘালয়। এত কাছ থেকে আন্তর্জাতিক সীমান্ত আর পাহাড় নিজের চোখে দেখা আমার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা ছিল। কখনো কখনো প্রকৃতি এমন কিছু উপহার দেয় যা কোনো ক্যামেরা পুরোপুরি ধারণ করতে পারে না। ভোলাগঞ্জের সাদা পাথর ঠিক তেমনই একটি জায়গা। এখানে এলে শুধু ছবি তোলা নয়, কিছুক্ষণ চুপচাপ বসে প্রকৃতিকে অনুভব করাও ভ্রমণের একটি বড় অংশ। সাদা পাথর থেকে ব্যাক করে সন্ধ্যায় আমরা গেলাম বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের বাড়ি দেখতে। বাংলা সিনেমার অসংখ্য স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এই বাড়িটি ভক্তদের জন্য আজও এক আবেগের নাম। এরপর আমরা গেলাম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার দেখতে। তিনি উপমহাদেশের অন্যতম প্রখ্যাত সুফি সাধক এবং সিলেটে ইসলামের প্রসারে তার অবদান ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। সেদিন ছিল বৃহস্পতিবার, তাই হাজার হাজার মানুষের সমাগমে পুরো এলাকা ছিল প্রাণবন্ত। পরদিন সকালে আমরা বেরিয়ে পড়লাম লালাকালের উদ্দেশ্যে। নাম লালাকাল হলেও পানির রং ছিল অবিশ্বাস্য রকমের স্বচ্ছ নীল। একসময় লালাকাল ছিল মূলত নৌপথে পণ্য পরিবহন ও চা শিল্পের একটি গুরুত্বপূর্ণ রুট। ব্রিটিশ আমলে সিলেট অঞ্চলের বিভিন্ন চা বাগান থেকে উৎপাদিত চা এই জলপথ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। সময়ের সঙ্গে সঙ্গে এর প্রাকৃতিক সৌন্দর্য মানুষের নজর কেড়ে নেয়, আর আজ এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। অনেকের মনে প্রশ্ন আসে, লালাকালের পানির রং এত নীল কেন? এর প্রধান কারণ হলো মেঘালয় পাহাড় থেকে নেমে আসা অত্যন্ত স্বচ্ছ পানি, নদীর তলদেশের গঠন এবং সূর্যের আলোর প্রতিফলন। আকাশ পরিষ্কার থাকলে পানির নীলাভ রং আরও স্পষ্ট হয়ে ওঠে। নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, দুই পাশে সবুজ পাহাড়, মাঝখানে শান্ত নদী, পানির উপর আকাশের প্রতিচ্ছবি আর চারপাশের নীরবতা। সব মিলিয়ে মনে হচ্ছিল যেন কোনো ছবির ভেতর দিয়ে ভেসে চলেছি। নৌকা এগুতে এগুতে আমরা ভারতের মেঘালয় সীমান্তের খুব কাছাকাছি পৌঁছে গেলাম। এরপর আর নৌকা নিয়ে যাওয়া সম্ভব না। ফেরার পথে নদীর পাশের একটি চা বাগানে কিছুক্ষণ থামলাম। যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। পাহাড়, নদী আর চা বাগানের এই মিলন লালাকালকে আরও অনন্য করে তুলেছে। অনেক নদীতে নৌকা ভ্রমণ করেছি, কিন্তু লালাকালের মতো এত স্বচ্ছ আর শান্ত পরিবেশ খুব কমই দেখেছি। মনে হচ্ছিল সময় যেন কিছুক্ষণের জন্য থেমে গেছে। প্রকৃতি কখনো শব্দ দিয়ে নয়, সৌন্দর্য দিয়ে গল্প বলে। লালাকাল সেই গল্পগুলোরই একটি, যেখানে পাহাড়, নদী আর নীরবতা একসঙ্গে মিলে তৈরি করেছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। লালাকাল ভ্রমণ শেষে আমরা রওনা হলাম সিলেটের জাফলংয়ের উদ্দেশ্যে। এখন আমরা এসে পৌঁছেছি জাফলং জিরো পয়েন্টে। ঠিক আমাদের সামনেই ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত শহর ডাউকি। দূর থেকে দেখা যাচ্ছে ডাউকি বাজার, ছোট ছোট বাড়িঘর আর পাহাড়ি রাস্তা। ভাবতেই অবাক লাগছিল, আমরা বাংলাদেশে দাঁড়িয়ে অথচ চোখের সামনে আরেকটি দেশের একটি জনবসতিপূর্ণ শহর। ডাউকি শুধু একটি সীমান্ত শহর নয়, এটি ভারত ও বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দরও। প্রতিদিন এই সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল করে। একই সঙ্গে ডাউকি তার বিখ্যাত ওমঘট নদীর স্বচ্ছ পানির জন্য সারা বিশ্বে পরিচিত।
এরপর আমরা মায়াবী ঝর্ণায় যাওয়ার জন্য বোট নিলাম। বোট থেকে নেমে কিছুক্ষণ হাঁটলে মায়াবী ঝর্ণা। ঝর্ণাটি ভারতের পাহাড়ে অবস্থিত। এত কাছ থেকে প্রথমবার কোনো দেশের আন্তর্জাতিক সীমান্ত দেখা সত্যিই এক অন্যরকম অনুভূতি। ঝর্ণার পানি, পাহাড় আর চারপাশের নীরবতা পুরো মুহূর্তটাকে আরও মায়াবী করে তুলেছিল। এই পর্যন্ত ছিলই আমাদের ভ্রমণ। টাটা, বাই বাই। গিভআওয়েতে অংশগ্রহণ করার জন্য যদি ফেসবুকে দেখে থাকেন ভিডিওটি, কমেন্টে 3জন বন্ধুকে মেনশন করুন আর আইডিটি ফলো দিয়ে রাখুন। আর যদি ইউটিউবে দেখে রাখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি কমেন্ট করে রাখুন। ওটু কমেন্ট পিকারের মাধ্যমে ফেসবুক থেকে একজন এবং ইউটিউব থেকে একজন বিজয়ী সিলেক্ট করা হবে।